It's not a big deal. আচ্ছা, so officially this is lecture 14. আমরা মিডের পরে আজকে আমরা যে পোর্শনটা দিয়ে স্টার্ট করব, as I told you earlier, আমরা হচ্ছে গিয়ে আজকে আমরা অলরেডি ফর্মস অফ গভর্নমেন্ট স্টার্ট করেছিলাম, যেখানে আমরা বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা সম্পর্কে আইডিয়া নিচ্ছিলাম যে সরকার ব্যবস্থাটা কিরকম হতে পারে। আমরা যে কোর্সটা করছি কম্পারেটিভ গভর্নমেন্ট, এটা মেইনলি ফোকাসিং পয়েন্টে এটা ছিল যে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা, সেটার মধ্যে ইন্টার রিলেশনশিপ এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে লোকাল গভর্নমেন্ট সিস্টেম বা ওয়ার্ল্ড পলিটিক্স, এগুলো নিয়ে আইডিয়া দেওয়া। তো সেখান থেকে আমি যদি বলি, আমরা কিন্তু অনেকটুকু আগিয়ে গিয়েছি। আমরা অলরেডি এই যে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা সেটা সম্পর্কে আইডিয়া নিয়েছি। সেখানে আমরা দেখেছিলাম যে অ্যারিস্টটল। ম্যাম ভয়েস ব্রেক হচ্ছে, শুনতে পাচ্ছি না ম্যাম। আচ্ছা, আমি মোবাইল ডেটাতে সুইচ। ম্যাম ইউর নেট ইজ আনস্টেবল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, একটু সময় দেন, আমি মোবাইল ডেটাতে সুইচ করে দিচ্ছি। আচ্ছা, আই থিংক থিংস গোয়িং টু বি ওকে নাও, আগের থেকে বেটার শোনাবে। সো আমরা যেটা ছিল যে আমি বলছিলাম যে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা সম্পর্কে পরবর্তীতে জানলাম। বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বলতে বুঝাচ্ছি যে আমরা জাস্ট ফর্মটা দেখলাম, একটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমরা সেখানে দেখেছিলাম। এবং সেই স্ট্রাকচারে আমরা দেখেছিলাম যে অ্যারিস্টটল নামক একজন বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্টিস্ট, অ্যাকচুয়ালি আমি তাকে বলবো পলিটিক্যাল সায়েন্টিস্ট না, তিনি যে সময়ের পার্সন, তাদেরকে বলা হতো ফিলোসফার। সো একজন ফিলোসফার ছিলেন, তাদের আইডিয়াস গুলো থেকে আমরা হচ্ছে গিয়ে আমরা এখন যে বর্তমানে তারা একটা কিছু আইডিয়া দিয়ে গেছে, এবং সেই আইডিয়া থেকে আসলে বর্তমানে যে আমরা সরকার ব্যবস্থা দেখি সেটা সম্পর্কে ধারণা নেই। তো পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা নিয়ে এবং পরবর্তীতে দেখি যে অ্যারিস্টটল আমাদের যে সরকার ব্যবস্থা সম্পর্কে আইডিয়া দিয়ে যায়, এটা বর্তমান কালের যে সরকার ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা জানি সেগুলোর সাথে সংঘাতপূর্ণ বলতে বোঝাচ্ছি যে বর্তমান কালে যে সরকার ব্যবস্থাগুলো আছে, যদিও অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনটা আমাদের জন্য যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট ছিল বা সেখান থেকে আমরা যথেষ্ট ভালো ধারণা পাচ্ছিলাম, কিন্তু সেটা থেকে আমরা দেখেছিলাম যে এটা থেকে বর্তমান যুগে, অর্থাৎ 4000 বছর পরে আজকে এই বর্তমানে আমরা 21st সেঞ্চুরিতে এসে যে ধরনের সরকার ব্যবস্থা দেখতে পাচ্ছি, তার সাথে এটা পুরোপুরি সংঘাতপূর্ণ। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারছি না বা অনেক বিষয়কে আমরা এখানে একসেপ্ট করতে পারছি না। তো যখন এই ধরনের বিষয়াবলী এখানে আমাদের সামনে চলে আসলো, তখন আমরা একটা অল্টারনেটিভ সলিউশনে যাওয়ার চেষ্টা করলাম, যেখানে হচ্ছে গিয়ে আমরা নতুন করে, অর্থাৎ আমরা নতুন ভাবে যে বর্তমান কালে যে বর্তমান কালের যে বিষয়গুলো আছে সেগুলো যদি ব্যাখ্যা করতে পারি। সে কারণে আমরা পরবর্তীতে দেখলাম যে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট সেটা আসলো, এবং বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের সামনে বিভিন্ন সময় নিয়ে আসছে। তো আমরা সেখান থেকে একসেপ্ট করেছিলাম হচ্ছে লিকক উনি যেটা ক্লাসিফিকেশন করেছিল সেটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করেছিলাম, লিককের অ্যানালাইসিসটা আমরা দেখেছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে লিকক যথেষ্ট অ্যাডভান্স একটা ক্লাসিফিকেশন দেয় 19th সেঞ্চুরিতে, যেটা কিনা স্টিল নাও লিকক কেন তাকে এটা অনেকেই সাপোর্ট করেছে। এই ধরনের আমরা অনেকগুলোই হচ্ছে গিয়ে আপনার ক্লাসিফিকেশন দেখতে পাবো, কিন্তু লিককের টাকে আমরা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিচ্ছি এখানে, যে সেখান থেকে আমরা বর্তমান যুগের যে ক্লাসিফিকেশন গুলো সেগুলোতে অনেকটাই অ্যানালাইসিস করতে পারি। সো আমরা সেখান থেকে দুইটা মেইনলি আমি দুটো ফোকাস করব। একটা হচ্ছে গিয়ে একনায়কতন্ত্র, যেখানে একক শাসন প্রতিষ্ঠা এই বিষয়টা চলে আসবে।
এবং এটার সাথে আমি এটাকে এখানে মার্জ করি, সেটা হচ্ছে মোনার্কি, হুইচ মিনস রাজতন্ত্র, এবং ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র। এটা কাছাকাছি ধরনের সরকার ব্যবস্থা। সো এই দুটাকে আলাদাভাবে আগে আমি পড়াতাম, আলাদা আলাদা করে পড়াতাম। এখন আমি দুটাকে মার্জ করে পড়াই। লাস্ট সেমিস্টার আমি নিয়েছি কি, আচ্ছা আমি মনে পড়ছে না। যাই হোক, আমি পরবর্তীতে এটাকে মার্জ করে পড়াই, বিকজ হচ্ছে গিয়ে এই দুটো সরকার ব্যবস্থার মধ্যে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। তো আমরা এই দুটো সম্পর্কে আজকে ক্লাসে জানবো এবং দুটোকে মার্জ করে একত্রে বোঝার চেষ্টা করবো। এটা যদিও দুটো ডিফারেন্ট থিং, কিন্তু স্ট্রাকচার বা আমি যদি পলিসিস গুলোতে যাই, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, আমি যদি ব্যাপ্তি দেখতে চাই, মূল উদ্দেশ্যতে যেতে যাই, মানে যে কিছু তো থাকে, সেক্ষেত্রে যদি আমরা যাই, আমরা হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আপনার এই এই দুটোর হচ্ছে গিয়ে মানে রাজতন্ত্র এবং একনায়কতন্ত্র, মোনার্কি এবং ডিক্টেটরশিপের মধ্যে একটা গভীর সম্পর্ক আমরা কিন্তু এখানে খুঁজে পেয়ে থাকি। পরবর্তীতে আমরা যেটা হবে যে আমরা গভীর সম্পর্ক দেখে থাকি, পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে গণতন্ত্র, which is the most popular form of government, সেটা নিয়ে আলোচনা করব। দেন আমরা চলে যাব হচ্ছে স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট সিস্টেম। আমার খুব পছন্দের একটা পার্ট, লোকাল গভর্নমেন্ট সিস্টেম নিয়ে, বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট সিস্টেম নিয়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো মোনার্কিতে চলে যাই। আহ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, জাস্ট এটা হচ্ছে প্রিন্স চার্লসের বড় ছেলে, ঠিক আছে, উইলিয়ামের বিয়ের সময়ের ছবি। সেখানে আমরা পুরো রাজবংশটা, ব্রিটিশ যে রাজ পরিবার যেটা, আমরা সেটার একটা ছবি দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই পরিবারটা আরো বড় হয়েছে, আমি সেই ছবিটা আর অ্যাড করিনি, আপডেটেড ছবি যেটা সেটা অ্যাড করিনি, কারণ এখন সেখানে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে, বিকজ প্রিন্স হ্যারি সে এই রাজ পরিবার থেকে বের হয়ে গিয়েছে, বা রাজ পরিবারের রীতিনীতি তিনি মানছেন না, তার কাছে এরকম মনে হয়েছে, সেখান থেকে সে সেটা ব্রেক করে বের হয়ে যাচ্ছেন, এরকম একটা বিষয় আসছেন। তো এই কারণে হচ্ছে গিয়ে আমি সেটাতে আর এখানে আসিনি। তো আমরা যদি একনায়কতন্ত্র বা রাজতন্ত্র যেটার কথাই বলি না কেন, আমাদের প্রথম যেই বিষয়টা মনে আসে সেটা হচ্ছে গিয়ে বর্তমান যুগে মনে হয় রাজতন্ত্র বা একনায়কতন্ত্র দুটা একটা আরেকটার পরিপূরক না, জাস্ট দুটো স্ট্রাকচার সেম, এই জন্য আমি একসাথে দুটোর নাম নিচ্ছি। সো আমাদের হয়তো মনে হতে পারে যে রাজতন্ত্র বা একনায়কতন্ত্রটা হয়তো এক্সিস্ট করে না, বর্তমান যুগে নাই, বাট আমাদের ধারণা ভুল। এই যে ভুল, এটা বোঝানোর জন্য আমি একটা ছবি দেখালাম, যে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ব্রিটিশ যে রয়্যাল ফ্যামিলি সেটা এখন পর্যন্ত এক্সিস্ট করে না। দে হ্যাভ সো কল্ড, দে হ্যাভ পাওয়ার। ডেফিনেশনে যাওয়ার আগে আমি আপনাদের একটা ম্যাপ দেখাতে চাচ্ছি। এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, এবং এখানে আমরা বিভিন্ন কালারফুল এরিয়া দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ার্ল্ড জি ম্যাপটার ম্যাম। ম্যাক্সিমাম জি জায়গায় গ্রে ম্যাম। করা, কিন্তু কিছু জায়গা আছে কালারফুল করা। কালারফুল অংশটার পরিমাণও যে একেবারে কম তা না। লাইক আমরা এখানে মিডল ইস্টটাকে দেখতে পাচ্ছি কালার, দেখছি মিডল ইস্টটা ফুল কালার, অস্ট্রেলিয়া ফুল কালার, আফ্রিকার বেশ বড় একটা পোর্শন, আমি যদি ইস্টার্ন পোর্শনে যাই কালার্ড, সাউথ পোর্শন, সাউথ আফ্রিকা এন্ড আদার্স এই পোর্শনে যদি যে কালার, আরো ডট 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 কালার্ড অংশ দেখতে পাচ্ছি। আমি ফুল কানাডা, ডেনমার্ক, ইউরোপের বেশ কিছু অংশ, ইউরোপ তো ছোট অংশ, সেটার মধ্যেই বেশ বড় একটা অংশ কালার্ড ওয়েতে দেখতে পাচ্ছি। আমি ইস্ট এশিয়ার দিকে যদি যাই, কালার দেখতে পাচ্ছি, পলিনেশিয়া ফুল কালার, পলিনেশিয়া যে অংশ আছে, যে ছোট দ্বীপ রাষ্ট্রগুলো আছে, পুরোটাই কালার। তো এই কালার অংশ যেটুকু দেখছি, এই অংশগুলোতে কোনো না কোনো ভাবে রাজতন্ত্র অথবা একনায়কতন্ত্র,
মোনার্কি বা ডিক্টেটরশিপ এক্সিস্ট করছে। ইয়েস, আই এম রিপিট এগেইন, এই অংশগুলোতে ইভেন আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ যেখানে আছে, বাংলাদেশ তো খুব ছোট জায়গা, বাংলাদেশের পাশে আমরা মিয়ানমারের যে অংশ পোর্শনটা দেখছি, ওখানেও দেখছি যে ওখানে কিছুটা কালার একটা জায়গা আছে। বাংলাদেশের উপরে আমরা ভুটানের অংশটা দেখছি, ওখানেও আমি দেখতে পাচ্ছি কালার করা। বাংলাদেশের পাশে আমি থাইল্যান্ডে যখন যাচ্ছি সেটা কালার, ব্রুনাই দারুসালাম কালার, দেন আমি যদি ইন্দোনেশিয়া এন্ড আদার্স এই দিকটাতে যাচ্ছি সেখানেও কিন্তু আমরা কালার দেখতে পাচ্ছি। আমি এই জন্যই মেনশন করছি জাপান, কোরিয়া সেই জায়গায় আমি কালার দেখতে পাচ্ছি। তো আবারও বলছি, যে যে অংশ আমি কালার দেখতে পাচ্ছি, আমরা সে অংশে by any cases monarchy or dictatorship exists there. So আমরা এটাই মেনশন এখানে করতে যাচ্ছিলাম যে এখানে এক্সিস্ট করে। তো এরপরে আমরা এখন আসি যে আসলে বুঝে আসি মোনার্কিটা আসলে কি বা ডিক্টেটরশিপটা কি এবং কিভাবে এটা এক্সিস্ট করছে, এই প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি। মোনার্কির কথাটা শুনতেই খুব ভালো লাগে, রাজতন্ত্র শুনতে আসলেই ভালো লাগে। রয়্যাল ফ্যামিলি, একটা বনেদি বংশ, তারা একটা জায়গা কন্ট্রোল করছে, অবশ্যই সেখানে ভাবতে বা সেই জায়গাটাতে চিন্তা করতে অনেক ভালো লাগে। একটা প্যালেসে যদি বেড়াতে যান রাজ পরিবারের, আপনার খুব ভালো লাগবে। আমি এখন আমার নিজের দেখা একটা প্যালেস মনে পড়ছে, পিঙ্ক সিটিতে গিয়েছিলাম ইন্ডিয়ার জয়পুরে। জয়পুরটাকে ওরা পিঙ্ক সিটি বলে বিকজ জয়পুরের প্রত্যেকটা এটা হচ্ছে এক সেম কালারের, যেরকমই বিল্ডিং গুলো হোক না কেন তারা একটা সেম একটা পিঙ্কিশ কালার করা থাকে, তো এটাকে ওরা বলে পিঙ্ক সিটি। সো জয়পুরের ইন্ডিয়ার, যদিও ইন্ডিয়াতে কিন্তু আমরা জানি যে ইন্ডিয়া ওয়ান অফ দা মানে লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্রটা সেখানে খুব ভালোভাবে এক্সিস্ট করছে, বাট স্টিল ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে কিন্তু তাদের যে রাজ পরিবার গুলো ছিল তারা তারা এখনো এক্সিস্ট করে। রাজ পরিবারের মানুষজন আছে, তাদের অ্যাসেট আছে, কিছু অংশে তাদের প্রভাবও তারা বিস্তার করে আছে। ক্যাম্পিং সিটি বেড়াতে গিয়েছিলাম যখন, তখন আমি জয়পুরের যে রাজা ছিলেন তার প্যালেস দেখতে গিয়েছিলাম। প্যালেসটা অসম্ভব সুন্দর, প্যালেসের কিছু অংশে এখনো দর্শনার্থীদের দেখা এন্টার করতে পারে। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট সেই প্যালেসে এখনো রাজ পরিবারের সদস্যরা বসবাস করেন, রাজপুত্র আছেন, মানে ওইখানে রাজপুত্র না, যেহেতু ওটা হিন্দু, আমি মানে হিন্দুদের ওরা বলে রাজপুত, তো রাজপুত সদস্য আছেন এবং তিনি মাঝে মধ্যে তার এলাকার লোকজনদেরকে দর্শন দেয়। তা আমি যেদিন গেলাম সেদিন আমাদের সাথে গাইড ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে রাজপুত কি আছেন কিনা, তো উনি বললো না নাই, বিকজ ওখানে একটা ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগটা যদি ওরা তার মানে বুঝে যে রাজা আজকে প্যালেসে আছেন, ফ্ল্যাগটা না উড়লে থাকে না, তো ওদিন ফ্ল্যাগটা নাই, হুইচ মিনস রাজা নাই। তাহলে আমরা হয়তো রাজার সাথে চাইলে উনি এরকম দর্শনার্থীদের সাথে দেখা দেয় না, আমি সেটা বলছি, দেখা করা যায়। তো এটা মনে পড়লো আমার নিজের একটা সময় হিস্ট্রি নিয়ে, স্পেশালি অটোমান হিস্ট্রিটা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল। মুসলিম শাসনামল ছিল বলে যে একটা সময় মুসলিমরা এতটাই শক্তিশালী ছিল, এই যে ক্রুসেডটা নিয়ে আমার প্রথমে ইন্টারেস্টটা শুরু হলো, যে ধর্মযুদ্ধটা আসলে কিভাবে শুরু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মারা গেলেন, আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মারা যাওয়ার পরে তার সাহাবাগণ চলে যাওয়ার পর কেন এত অরাজকতা নেমে আসলো বা ধর্মযুদ্ধ, মানে মুসলিমরা এতটা ইউনাইটেড একটা আহ আহ একটা ইউনাইটেড একটা আহ, আহ, শক্তি ছিল, সেখান থেকে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরই শেষ করে দেওয়া হয় এবং মানে তার মৃত্যুর খুব অল্প সময়ের মধ্যে খেলাফতটা শেষ হয় আর তার তার বংশধরই নির্বংশ হয়ে যায়, এটাই যেটাকে বলা যায়। তো এগুলো নিয়ে ইন্টারেস্ট ছিল, সেখান থেকে আমি অটোম্যানদের নিয়ে, অটোম্যানরা যারা কিনা একটা সময়ে পুরো ইউরোপে মুসলিম শাসন কায়েম করেছিল, আহ সত্যি যদিও এটা খুব প্যাথেটিক। হ্যাঁ বলেন। না, ওসমান সাম্রাজ্য না।
হ্যাঁ, ওসমানিয়া সাম্রাজ্য, যেটা ইংলিশে অটোম্যান বলে এনাদেরকে। ওসমানিয়া সাম্রাজ্য, ঠিকই বলেছেন। তো তারা হচ্ছে গিয়ে ইউরোপে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এই যে হাঙ্গরি, স্পেন, গ্রিস এগুলো যে বলি, এগুলো একটা সময় মুসলিম রাজ্য ছিল। স্পেনের রানী ইসাবেলা, একদিন পড়ছিলাম এই যে এপ্রিল ফুল, এটার হিস্ট্রি পড়তে যে যেটা বললাম, পড়লে জানলাম যে কিভাবে স্পেনের মুসলিমদেরকে মেরে ফেলা হয় আহ প্রত্যক্ষ মদদে। আহ, স্পেনের রানী ইসাবেলা এবং রাজা ফার্দিন্যান্ড। ফ্রাসিও, ফার্দিন্যান্ড, সরি ভুল বলছিলাম, ফার্দিন্যান্ড। তো তাদের প্রত্যক্ষ মদদে কিভাবে মেরে ফেলা হয়, তো এগুলো নিয়ে মানে ইন্টারেস্ট ছিল, জানতে গিয়েছি। তো যত যাই বলি, রয়্যাল ফ্যামিলি নিয়ে যখন পড়ি ভালো লাগে। দেখবেন যে তারা মানে এত বনেদি, বা আপনি মুঘল সাম্রাজ্য নিয়েও যদি পড়েন আপনার দেখবেন ভালো লাগবে। তো মোনার্কিটা আসলে কি, বা এই যে রাজতন্ত্রটা আসলে কি? মোনার্কির আরেকটা নেম আমরা এটাকে বলি অ্যাবসলিউট মোনার্কি, uh, which represent a different form of government where there is no source of political party or political rules. There we will find out a supreme ruler who will come from a specific family. He will represent that specific family, and that a specific family will rule over that area or that nation, or that large part of a nation for a long period of time without any accessibility or without any আমি যেটাকে বলবো যে কোনো জবাবদিহিতার জায়গাটা এখানে থাকে না, অ্যাকাউন্টেবিলিটি যেটাকে আমরা বলি, উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি সেই রয়্যাল ফ্যামিলি, সেই ফ্যামিলিটা ওই নেশন বা ওই এরিয়া বা ওই একটা নেশনের একটা বড় অংশও হতে পারে, বা অনেকগুলো দেশের, এখন আমরা হয়তো সেগুলোকে দেশ হিসেবে চিনি, মানে স্টেট হিসেবে চিনি, সেগুলো সবগুলোকে নিয়ে তারা হয়তো অনেক দিন ধরে রুল ওভার করেছে। সেই সিচুয়েশনটাকে আমরা বলছি রাজতন্ত্র বা মনার্কি। এটার আর একটা নাম আমি যে বললাম অ্যাবসলিউট মনার্কি, একদম যথার্থ যেটাকে রাজতন্ত্র বলা হয়। তো এখানে যেটা হবে যে আমরা কোনো একটা ভাবে একটা রয়্যাল ফ্যামিলি উদ্ভব হবে। এখন কথা হচ্ছে যে রয়্যাল ফ্যামিলি বলে কিছু নাই। এখন ধরেন কোনো কারণে আমি একটা, আমার বিষয়ে আমি অনেক ক্ষমতা প্রদত্ত হলাম, আবার অনেক ক্ষমতা চলে আসলো, আমার ম্যান পাওয়ার হলো, গান পাওয়ার হলো, মেইন কথা এটাই যে আমার উপর দিয়ে কথা বলার মতো কেউ থাকলো না। এরকম সিচুয়েশনে কি হবে? তখন আপনারা কিন্তু বলুন যে হ্যাঁ ম্যাডাম অনেক ভালো, অনেক ভালো, ম্যাডামের মতো ভালো কেউ হয়ই না। আমার পিঠ পিছে তখন কেউ কোনো কথা বলবেন না। সব সময় বলবেন আমি ভালো, আমার ফ্যামিলি ভালো, আমার বাবা ভালো, আমার মা ভালো, আমার হোল ফ্যামিলি ভালো, আমার 14 জেনারেশন পর্যন্ত সবাই ভালো। এবং আমার পরবর্তীতে যে আমার পরে ক্ষমতায় আরোহণ করবে সেও বলবে, তাকেও ভালো বলবেন, আমাকে ভালো বলবেন। তো বিষয়টা আসলে এইভাবেই হয় যে কোনো কারণে হয়তো একটা পরিবার বা একটা গোষ্ঠী ক্ষমতা, এই যে আমরা যখন অরিজিন অফ স্টেট পড়ছিলাম, ইভ্যালুয়েশনারি থিওরিতে আমরা কিন্তু এটাই দেখেছিলাম যে কি হচ্ছিল, যে যখন যারা সেচ কাজ যারা আগে শিখলো, বা যারা নদী অববাহিকায় যে গোষ্ঠীটা আগে বসতি স্থাপন করলো তারা শক্তিশালী হয়ে গেল না? যারা ফার্মিং আবিষ্কার করলো তারা শক্তিশালী হয়ে গেল না? তারপরে ওই 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 গোত্রের মধ্যে যেই মানুষটা বা যেই পরিবারটা যারা একটু ক্লেভার ছিল, যারা একটু প্রেডিকশন করতে পারতো, পরবর্তীতে তারা তাদের প্রভাব অন্যদের উপর বিস্তার করতে সামর্থ্য হলো, তারা কি কিছুটা হলেও মানে এটাকে কি বলা যায় যে আহ ক্লেভার হয়ে গেল না, এরকম একটা বিষয় একটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম না? সো বিষয়টা আসলে এইভাবেই আসে যে আমরা হচ্ছে গিয়ে আহ কোনো একটা কারণে একটা ফ্যামিলি কোনো একটা ভাবে খুব বেশি আহ শক্তিশালী হয়ে যায়, সেটা একটা ম্যান পাওয়ার বা একটা গান পাওয়ারের মধ্যে দিয়ে হলেও থাকে। তো সেখান থেকে তারা যখন শক্তিশালী হয়ে যায়
সেই শক্তিশালী ফ্যামিলিটা আপনার হচ্ছে গিয়ে ওই জায়গাটার উপর রুল ওভার করে এবং রুল ওভার করে এবং সেটা হচ্ছে গিয়ে সেই রুল ওভারের বিষয়টা অনেকটা এখানে এভাবেই আসে যে সেই ফ্যামিলি থেকেই একজন রিপ্রেজেন্টেটিভ বারবার সেই জায়গাটাতে রুল করতে থাকে। ম্যাম এটা এখানে ওই যে দক্ষিণ কোরিয়ার সাথে কিছুটা মিলে ম্যাম। আমরা উত্তর এই যে কোরিয়া উত্তর কোরিয়ার জি সাথে ম্যাম, হ্যাঁ কিছুটা উত্তর মিলে কোরিয়া। আমরা উত্তর কোরিয়াটাকে এখন স্পেসিফিকলি যে আমি এই জন্যই প্রথমেই স্টার্ট আপটা এটা দিয়েই করলাম, এই জন্য ওয়ার্ল্ড ম্যাপটা দেখালাম। আমরা শুধু মোনার্কির কথা যদি বলি বা ডিক্টেটরশিপের কথা যদি বলি, আমরা সাথে সাথে শুধু নর্থ কোরিয়াকে নিয়ে চিন্তা করছি, বাট আই এম সরি টু সে ডিয়ার, এই মোনার্কি মোনার্কির কথা বাদই দিই, ডিক্টেটরশিপ যেটাকে আমরা যে একজনের শাসন বা একটা গোষ্ঠীর শাসন, এটা পৃথিবীর 1/3 এরিয়া ক্যাপচার করে আছে একদম ডিরেক্টলি, কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড। বুঝতে পারছেন? আপনাকে শোষণ করে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড। কিন্তু ম্যাম অ্যাকচুয়ালি হাইলাইটটা হচ্ছে আসলে উত্তর কোরিয়াটা বেশি, তো যে কারণে ওই যে সবাই হচ্ছে হ্যাঁ, যে এই যে ভাবে। হ্যাঁ, এই জন্যই আমি তো ওইটাই বললাম। আমি যখন প্রথম কম্পারেটিভ নিতে গেলাম এটাই, আমি যখনই ডিক্টেটরশিপ বলতাম ওনাকে বলতাম ওই যে ওনারা শুধু একটা, হ্যাঁ ম্যাডাম নর্থ কোরিয়াতে কিম জং উন, আরে কিম জং উন তো মানে সে ফোকাসড যে সে বলে যাচ্ছে যে হ্যাঁ আমার এখানে একনায়কতন্ত্র চলছে। ওই যে বললাম যে উইদাউট এনি জাস্টিফিকেশন, সরি উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, আমি যা খুশি তাই করব আমার দেশে, এটা হচ্ছে এই জিনিসটা কি বা সামহাউ আমাদের দেশে কি কিছু ক্ষেত্রে আপনি ফিল করেন না এটা হচ্ছে? জি ম্যাম, ভালোভাবে। বা আমার দেশের কথা বাদই দেন, মিডল ইস্টে কি ফিল করেন না এটা হচ্ছে? না, পার্শ্ববর্তী দেশে তো এখন ওটা দেখা যাচ্ছে। তো এটা দেখা গেল, ওইটাই বলছি, মায়ানমারের একটা ডিফারেন্ট কনসেপ্ট। ওদেরকে নিয়ে আপনি যদি থাইল্যান্ডে যান, থাইল্যান্ডে কিছু আনস্টেবল গভর্নমেন্ট, থাইল্যান্ডে কিছুদিন পর পর ইভেন করোনার আগেও তাদের তাদের কিন্তু রাজতন্ত্র চলে আসছে, চলছে না? থাইল্যান্ডে যে আমি আই হ্যাভ বিন থাইল্যান্ড। আচ্ছা আমি এগুলা কথা বলতে চাইছি, আমি অনেক আমার খুব এক্সপ্লোর করার শখ, আমি আমার লাইফে আমি চেষ্টা করেছি উইথ মাই ওন এফোর্ট, উইথ মাই ওন মানি কিছু যে দেশে ঘুরে আসতে, এবং যেখানে আমি ঘুরতে গিয়েছি সেখানকার হিস্ট্রি বা সেখানকার প্রেজেন্ট সিচুয়েশন এগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করি, জানার চেষ্টা করি কি অবস্থায় আছে এই দেশটা। থাইল্যান্ডের অবস্থা জানতে যে থাইল্যান্ডে নেমে আমি খুব অবাক হলাম। থাইল্যান্ডের আমাদের দেশের মতো অনেকটা, সব জায়গায় হচ্ছে গিয়ে রয়্যাল ফ্যামিলির ছবি, রাজার ছবি, রাজার ছেলেমেয়ের ছবি, ওয়াইফদের ছবি। বাই, আমার তখন এটা ডাউট লেগেছে, ইট ওয়াজ ইন 2018। তো এটা নিয়ে পর আচ্ছা আমি আসবো, আমার আলোচনাতে এগুলো আসবে। সো আমরা ফোকাস করি নর্থ কোরিয়া, বাট ইট ডাজন্ট মিন monarchy only exist in North Korea. I'm sorry to say it exists in almost 1/3 of our ওয়ার্ল্ড, এবং ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমরা অনেক ক্ষেত্রে এটাকে এইভাবেই আমরা এখন বলি, গণতন্ত্রের নামে আমরা একনায়কতন্ত্রের শোষণের শিকার হচ্ছি, গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করা হচ্ছে অনেক দেশেই, বাংলাদেশ সহ যারা আমরা বলি যে আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি দিকে স্টেপ আউট করছি, এরকম অনেক দেশেই গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র নামক শোষণ চলছে। আমি বলছি না আমার দেশে ডেভেলপমেন্ট হচ্ছে না বা সেসব দেশে ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা হয়তো সরকার ব্যবস্থাটাকেই এইটার জন্য আমরাই দায়ী, এটার জন্য আমাদের সরকার দায়ী না, আমরা এমন ভাবে সরকার ব্যবস্থাটাকেই মেক করে ফেলেছি বা এইভাবে চলে এসেছে, বা আমরা শোষিত হতে হতে আমাদের মজ্জাগত ভাবে আমাদের মধ্যে এক ধরনের দাসত্ব চলে আসছে যে আমরা এটাকে মেনে নিয়েছে, সেখানে আসছে। আচ্ছা এগুলো আসবো, আগে একটু ডেফিনেশনটা বুঝে নিই, তাহলে মোনার্কি বলতে আমরা এটাই বুঝলাম যে ইট উইল রিপ্রেজেন্ট এ টোটালি ডিফারেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট where there will be no political source authority
but we will find out a supreme ruler over there. ক্ষমতাটা একজনের হাতে কুক্ষিগত থাকবে, বিষয়টা এরকম হবে। and he or she, obviously sheও হতে পারে, like ব্রিটিশ কুইনের মতো আমরা বলতে পারি, they will represent a specific family, হ্যাঁ, and the next ruler will become from that specific family too, and they will control all over the nation. And in this kind of form of government there is no accountability. এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আপনার কাছে জবাবদিহিতার কোনো জায়গা নাই, তাদের সে জবাবদিহি করতে বাধ্য না। Now let's talk about what is dictatorship. The dictatorship যাওয়ার আগে আমি একটু বলে নেই যে আমরা যখন মোনার্কিতে যাব, আমরা মোনার্কি যে ধরনের কান্ট্রি গুলোতে এক্সিস্ট করছে তাদের নাম পাবো। তো সেখানে আমরা দেখবো যে মোনার্কি যে ধরনের কান্ট্রিতে এক্সিস্ট করে সেগুলোর অনেক ধরনের নাম থাকে। যেমন অনেক ক্ষেত্রে আমরা এটার নাম পাবো ক্রাউন রিপাবলিক, ঠিক আছে? সো মোনার্কিকে আসলে আমরা দুটো অংশে ভাগ করি। একটাকে আমরা যেখানে আমরা বলি পার্শিয়াল মোনার্কি, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেস্ট্রিক্টেড মোনার্কি, মানে সরি ভুল বলছি, পার্শিয়াল অর মানে রেস্ট্রিক্টেড মোনার্কি, আর একটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে অটোক্রেটিক বা অ্যাবসলিউট মোনার্কি। সো পার্শিয়াল বা রেস্ট্রিক্টেড মোনার্কি আমরা যেটাতে যাচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। এই ধরনের যে ধরনের কান্ট্রিতে কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন, আপনার যে সংবিধান দিয়ে একটা দেশ যে রুলসটাতে চলে সেটাই তো সংবিধান, সাংবিধানিক ভাবেই এখানে মোনার্কিটাকে আপনার সাপোর্ট করা হয়। এবং সেই মোনার্কিটাকে আমরা বলি মানে আমরা এটার নাম দেই হচ্ছে গিয়ে ক্রাউন রিপাবলিক। অনেক ক্ষেত্রে আমরা যেমন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের নাম, হ্যাঁ, এরকম সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে ওই কান্ট্রিটার নাম ক্রাউন রিপাবলিক, কিংডম, এই ধরনের নাম আপনি পাবেন। আর অটোক্রেটিক যেটাতে আমরা পাবো সেটাকে আমরা অ্যাবসলিউট মনার্কি পাবো, যেখানে আমরা এখানে কোনো সাংবিধানিক ভাবে এখানে আমাকে বলা হয়নি, এখানে সরাসরি আপনার রাজতন্ত্রটাকে কায়েম করা হয়েছে। এবং মোনার্কিতে সবচেয়ে বড় যেটা বিষয় থাকে সেখানে কোনো ইলেকশনের বিষয় থাকে না, অর্থাৎ নতুন রাজার ছেলে রাজা হবে এরকম একটা বিষয় থাকে। এক্ষেত্রে নতুন করে যে সুপ্রিম রুলার আসবে তাকে ইলেক্টেড করার জন্য দেয়ার ইজ নাথিং লাইক কি বলা যায় ইলেকশন প্রসেস। এখানে যেটা হবে যে হেরিডিটি থেকে, অর্থাৎ আমি যেটাকে বলা যাচ্ছে যে উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমে বা যাকে ওই গ্রুপের সবচেয়ে আমি যেটাকে বলবো যে স্ট্রং পার্সন মনে করা হয় তাকে ক্ষমতায় আরোহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় এই ক্ষেত্রে। এরপরে আসি ডিক্টেটরশিপ কি। ডিক্টেটরশিপ আসলে এটাকে আমরা বলি হচ্ছে ইটস এ ডেভিয়েট ফর্ম অফ গভর্নমেন্ট। এটাকে আসলে একটা সরকার ব্যবস্থার রূপ হিসেবে আমরা মানতে নারাজ। বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট এটাকে যে একটা সরকার ব্যবস্থা হিসেবে মানতেই তারা নারাজ। অনেক সময় দেখা যায় যে একটা দেশে অরাজকতা সৃষ্টি হয় বা উইক পলিটিক্যাল সিস্টেম থাকে, উইক পলিটিক্যাল পার্টি থাকে, উইক পলিটিক্যাল সিস্টেম থাকে, সেটার কারণে a single person, a group of people, or an organization, they suddenly they get the supreme power. Then they rule all over the country. This kind of situation is called dictatorship. ডিক্টেটরশিপের অন্যতম মানে ডিক্টেটরশিপ উদ্ভব হবার অন্যতম কারণটাই হচ্ছে গিয়ে এটা যে সেখানে হঠাৎ করে একটা গোষ্ঠী বা একটা 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 অর্গানাইজেশন, একটা শক্তি, তারা হঠাৎ করে এই ক্ষমতাটা পেয়ে বসে। তারা যখন এই ক্ষমতাটা পেয়ে বসে, এই ক্ষমতাটা যখন পেয়ে বসে সেই ক্ষমতার জায়গাটা থেকে, যে আমি এটাকে বলছি যে সে ক্ষমতাটা পেয়ে বসার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে হচ্ছে গিয়ে আমি কথাটা একটু ঘুরিয়ে বলতে চাচ্ছিলাম যে মানে
দেশটাতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে স্ট্রং কোনো পলিটিক্যাল সিস্টেমই নাই, এরকম একটা বিষয় হয়তো কাজ করা শুরু করে। সো যেহেতু স্ট্রং পলিটিক্যাল সিস্টেম নেই, কোনো একটা কারণে একজন ব্যক্তিও হতে পারে, একটা গ্রুপ অফ পিপল হতে পারে, একটা ইনস্টিটিউট হতে পারে, একটা অর্গানাইজেশন হতে পারে। যেমন বার্মার কথায় যদি আসে, বার্মাতে উইক পলিটিক্যাল সিস্টেম আছে, সেই লুপহোল দিয়ে কিন্তু একটা ইনস্টিটিউট, একটা অর্গানাইজেশন, আর্মি রুলার যারা, তারা ক্ষমতায় চলে আসছে। এরকম কারণে দেখা যায় যে তারা ক্ষমতায় চলে আসে, ক্ষমতাটায় আরোহণ করে বসে। যখন তারা এই ক্ষমতা আরোহণ করে বসে, তখনই আসলে সেখানে এই ক্ষমতা আরোহণ করে বসে, তখনই কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমরা যে যেটাকে বলা যায় যে এক ধরনের অরাজক সরকার ব্যবস্থাটা আমরা দেখতে পাই, যে ডেভিয়েট ফর্ম বলছিলাম। কারণ একনায়কতন্ত্রে আপনাকে আসলেই হচ্ছে গিয়ে টেক কেয়ার করা হবে কি হবে না এই ব্যাপারে কোনো স্পেসিফিক গাইডলাইন থাকে না। তো সেখান থেকে আসলে চলে আসে এবং সেখান থেকে আমরা আসলে একনায়কতন্ত্রটা দেখতে পাই। আচ্ছা, তো এটা নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখন লিস্ট অফ মোনার্কিজ এ চলে যাব, যে আসলে মোনার্কিটা কোথায় কোথায় এক্সিস্ট করছে বা ডিক্টেটরশিপে কোথায় কোথায় এক্সিস্ট করছে এবং সেখানে কিভাবে আসলে জিনিসটা মানে এক্সিস্ট করা শুরু করলো সেটা নিয়ে বলবো। ম্যাম দুইটা জিনিসই একটু সহজ ভাষায় সামারি করে দেন। আচ্ছা, সহজ ভাষায় যদি আমাকে কাছে জানতে চান, তাহলে একনায়কতন্ত্র হচ্ছে গিয়ে সেখানে রাজনৈতিক কিছু রাজনৈতিক কিছু অব্যবস্থাপনার কারণে কিছু জায়গায় হচ্ছে গিয়ে আপনার কি বলা যায় যে আনস্টেবল কিছু মানুষ ক্ষমতায় চলে আসে। তো এইটাকে আমরা বলছি আপনার একনায়কতন্ত্র, যেখানে কোনো সরাসরি জনগণের মতামত থাকে না বা জনগণের সাপোর্ট থাকে না, সেভাবে আসলে একনায়কতন্ত্রটা শুরু হয়। আর যদি আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথাটা সরি মানে রাজতন্ত্রের কথা বলেন, রাজতন্ত্রের কিছুটা ফর্ম, মানে রাজতন্ত্রের কিছুটা আহ মানে স্ট্রাকচার হয়ে আছে, যেখানে দেখা যায় যে একটা ফ্যামিলি অনেক দিন ধরে ক্ষমতায় আছেন, কোনো কারণে সেই ফ্যামিলিটা হচ্ছে গিয়ে আপনার ক্ষমতা প্রাপ্ত হয়, কিন্তু সেই ফ্যামিলি থেকেই একজনের পর একজন ক্ষমতা আরোহণ করতে থাকে। এই বিষয়টাকে আমরা বলে থাকি রাজতন্ত্র। আর ডিক্টেটরশিপটা এরকম কোন স্পেসিফিক ফ্যামিলি বা পার্সন থেকে আসে না। এটা আসেই হচ্ছে গিয়ে আপনার মানে যেটাকে বলা যায় যে হঠাৎ করে একটা মানে একটা লুপ হোল, যেটাকে আমরা বলি কোন একটা আনস্টেবল সিচুয়েশন, তো সেখানে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এটা পাই। আচ্ছা, ম্যাম, ডিক্টেটরশিপটা আমরা এভাবে বলতে পারি না যে আমরা অনেক মুভি দেখি যে রাজার ফ্যামিলির লোকজনরাই আসে না, মানে রাজার ফ্যামিলির লোকজনকে অন্য কেউ মেরে সে চলে আসছে সিংহাসনে, ওইটাকে কি ম্যাম ডিক্টেটরশিপ বলা যায় না? রাজার ফ্যামিলি ক্ষমতায় আসে না, আমি কথাটা বুঝতে পারি নাই। মানে একটা একনায়কতন্ত্র হচ্ছে পলিটিক্যাল যে, পার্টি ক্ষমতায় ছিল, সরি একটা রয়্যাল ফ্যামিলি ক্ষমতায় ছিল হ্যাঁ এটা। ম্যাম, একটা রয়্যাল ফ্যামিলি ক্ষমতায় ছিল। একনায়কতন্ত্র হচ্ছে যে তার ফ্যামিলির আন্ডারই আরেকজন আসবে, বাট ডিক্টেটরশিপটা বলতে চাচ্ছি ম্যাম, তার ফ্যামিলির আন্ডার থেকে অন্য কোনো তার দলের বা অন্য কোনো জায়গার কেউ তার ফ্যামিলির লোকজনকে মেরে সে সিংহাসনটা নিল। এটা আসলে কি রাজতন্ত্রের যে প্রথাটা আমরা জানি, আপনার কথাটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারছি, আপনি আসলে রাজতন্ত্রের থেকে ওখানে বোঝেন যে রাজতন্ত্রে কি হতো, দেখা যেত এক রাজা আর এক রাজাকে অ্যাটাক করতো, সেখান থেকে হচ্ছে গিয়ে তাকে সরিয়ে সে ক্ষমতায় চলে আসলো, বিষয়টা অনেকটা এরকম হয়ে যেত। ওটা হ্যাঁ, তো যে রাজ্য দখল যেটাকে হ্যাঁ, রাজ্য দখল করতো, এটাকে রাজতন্ত্রের মধ্যে নিয়ে আসা যায়, এটাকে আমি আসলে তবে ম্যাম, ডিক্টেটরশিপের মধ্যে আনি না। আমাদের বাংলাদেশে তো মানে সব ধরনের গভর্নমেন্টই আছে, মানে এটা তো এখন একটা নতুন আবিষ্কার বাংলাদেশের। যেমন বাংলাদেশের একটা দলের মধ্যে কি নাই, এদের মধ্যে রাজতন্ত্র আছে, ডেমোক্রেসিও আছে, দেন হচ্ছে আবার ডিক্টেটরশিপও আছে, মানে সবকিছু মিক্স। কিন্তু একটা দলই আছে, ওই একটা ফ্যামিলির লোকজনই গণতন্ত্র ভোটও হইতাছে,
আবার ডিক্টেটরশিপও চলতেছে, মানে এটা তো হলো আমি ম্যাম নতুন আমি একটা আমি যখন নাম শুরু দিতে পারছি না। করছিলাম তখন বাংলাদেশ না, বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে বলছিলাম যে লিস্ট ডেভেলপ যে কান্ট্রি গুলো আছে, জি ম্যাম। যাদেরকে আমরা এখন বলছি যে আমরা ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছি, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা উই আর গোয়িং টু বি ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ না, আরো অনেকগুলো কান্ট্রির এক্সাম্পলও দিব ধীরে সুস্থে। তাদেরকে নিয়ে আমরা তাদেরকে যদি অ্যানালাইসিস করতে যাই, সেই কান্ট্রি গুলো পলিটিক্যাল সিস্টেম, তাহলে আমাদের, আমি এই যে বলছি যে আমাদের এটা বলতে হয় যে গণতন্ত্রের নামে পৃথিবীর অনেক দেশেই আসলে একনায়কতন্ত্র কায়েম হচ্ছে, জি ম্যাম। গণতন্ত্রের নামে চলছে। আর রাজতন্ত্র তো জাস্ট বলে দিচ্ছে যে মানে রাজতন্ত্র নাই, কিন্তু আসলে সেই দেশে রাজতন্ত্রও চলছে। আমি এই জন্য একটা পারফেক্ট এক্সাম্পল হিসেবে মিডল ইস্টের কথা বললাম। মিডল ইস্টে যান, সেখানে যে রাজতন্ত্র যে কি কুপ্রথা সেটা আপনি দেখতে পাবেন। আবার আচ্ছা, আমরা তো মুসলিম বিদ্বেষী অনেকে হয়ে যায়, মুসলিম আমরা ভাবি যে শুধু মনে হয় মুসলিমরাই খারাপ। সেখান থেকে আমি এই জন্য থাইল্যান্ডের কথা বললাম। আপনি যদি থাইল্যান্ডে যান, সেখানেও দেখবেন যে রাজতন্ত্রের যে কুপ্রথা, সেটা আপনি কিন্তু সেটার প্রভাব আপনি ওখানে দেখতে পাবেন, যে ওখানেও যে কিভাবে মানে কি কঠিন ভাবে রাজতন্ত্রটা জনগণের উপরে চেপে বসেছে, এটা বোঝাতে যাচ্ছিলাম। এই জিনিসগুলো কিন্তু আছে, মানে আমি যদি বলি যে নাই, চলে না, না 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 না, অস্বীকার করে যেতে পারি যে কনস্টিটিউশনাল মনার্কি নামে, কনস্টিটিউশনাল মনার্কি এইটা যে কিভাবে চেপে বসেছে, এইটা আমরা কিন্তু দেখতে পাই। আচ্ছা, এখন আসি, আমি আসলে একটু উল্টো যাব, লিস্ট অফ কারেন্ট মোনার্কিজ এখান দিয়ে আসলে যাব, যে মোনার্কি গুলো আসলে কোথায় আছে। এবং এই লিস্ট গুলো করার ফলে আপনারা আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে মোনার্কিটা কিভাবে এক্সিস্ট করছে, এবং সেটার সাথে অবভিয়াসলি ডিক্টেটরশিপ। সো আমরা যদি আমাদের এই যে বলছিলাম 1/3 অফ দ্য ওয়ার্ল্ড এরিয়া যদি আমরা কাউন্ট করি বা কান্ট্রি গুলো যদি কাউন্ট করি, সেখানে আমরা মোনার্কি দেখতে পাচ্ছি। এই 1/3 এর মধ্যে যে মোনার্কিস গুলো এক্সিস্ট করছে, তাদেরকে আমরা কয়েকটা ক্লাসিফাইড করেছি, কয়েকটা ফর্মে নিয়ে আসছি। একটাকে আমরা বলবো কমনওয়েলথ রিল্যাম্পস, দেন আমরা বাকিগুলোকে নিয়ে আসবো হচ্ছে আদার ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মনার্কিজ, দেন আমরা পাবো ইসলামিক মনার্কিজ, আমরা ইস্ট এশিয়ান কনস্টিটিউশনাল মনার্কিজ পাবো, এবং দেন আর কিছু আছে যেগুলোকে কোনোটাতেই প্ল্যাটফর্মে আনা যায় না, সেগুলোকে আমি আদার্সে নিয়ে আসবো। সো ফার্স্ট যেই মনার্কিটা নিয়ে আমরা কথা বলবো, দ্যাটস কল কমনওয়েলথ রিল্যাম্পস। এই কমনওয়েলথ রিল্যাম্পসে যারা আছে, এইটাতে স্টিল নাও কুইন এলিজাবেথ টু, হি ইজ দ্য সুপ্রিম রুলার। কুইন এলিজাবেথ টু মরে যাওয়ার পরে তার হাজবেন্ড হচ্ছে ক্ষমতায় আসার কথা, সে যদি না আসতে চায় তাহলে তাদের বড় ছেলে আসবে ক্ষমতায়, প্রিন্স চার্লস। প্রিন্স চার্লস যদি না আসে, প্রিন্স উইলিয়াম আসবে। মানে এটা ওদের একজনের পর একজন, মানে কে কার পর জন্মগ্রহণ করেছে এরপরে প্রিন্স উইলিয়ামের পরে, এরপরেরটাই আমি একটু কনফিউজড। এরপরে কি প্রিন্স হ্যারি আসবে না উইলিয়ামের পুত্র আসবে ক্ষমতায়, এইভাবে রাজার ছেলে সবসময় রাজা হয়। আমি তো এটা বলছিলামই তো, ওনাদের সিস্টেমটার কিছুটা জায়গায় আমার কিছু জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমি এটা জানি না। ওনাদের সিস্টেমটা হচ্ছে লাইক কুইন, আমি এই জন্যই বললাম কুইন এলিজাবেথের পরে চার্লস ক্ষমতা, কুইন এলিজাবেথের হাজবেন্ড উনি ক্ষমতায় আসার কথা। যেহেতু আমি ধরলাম উনি যদি না নিতে চান ক্ষমতা, তখন পাবেন হচ্ছে চার্লস, এবং উনি মোস্ট প্রবাবলি অলরেডি ডিক্লেয়ার দেওয়া যে উনি ক্ষমতায় আসতে চান না অ্যাজ এ কিং। সো চার্লস ক্ষমতায় আসবে। চার্লস যদি ক্ষমতা না নিতে চান, তার বড় ছেলে, তারপর জন্মগ্রহণ করেছে কি সেই ফ্যামিলিতে, মানে অ্যাজ এ তার ছেলে, তো সে ছেলে ক্ষমতায় আসবে। এই উইলিয়াম যদি ক্ষমতায় না আসতে চায়, এইখানে আমার কনফিউশন, এখানে হ্যারি ক্ষমতা পাবে না উইলিয়ামের ছেলে ক্ষমতা পাবে। এখানে রাজার ছেলে রাজা হয়, এটা সিস্টেম না, এখানে বাই বার্থ মোস্ট প্রবাবলি এটা আসে যে আমি, আমার পরে কে, আমার ভাই, ভাইয়ের পরে আমার ভাই, আমার ছেলে, আমার ছেলের পরে যদি ভাইয়ের ছেলে জন্ম হয় সে, এরকম মেবি সিস্টেমটা। বাট এখানে আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমি এইটার ওদের সিস্টেমটা জানি না, পুরো ডিটেলটা জানি না, এই জন্য আমি এখানে গেলাম না। সো কমনওয়েলথ রিলামে যেটা বলছিলাম, যে এই কমনওয়েলথ আমরা যে ব্রিটিশ কলোনি বলে যেটাকে চিনি, যে ইংল্যান্ড যে সকল দেশে তাদের কলোনি স্থাপন করেছিল,
এই সেই সকল দেশ সমূহ, সেটা আফ্রিকাতেও ছিল, সেটা সাউথ এশিয়াতে ছিল, নর্থ এশিয়াতে ছিল, দেন এটা ইউরোপে ছিল। তো যে যে অংশে উপরে তারা কলোনি স্থাপন করেছিল, সে সকল কলোনিয়াল এরিয়াতে এখন পর্যন্ত যে সকল কলোনিয়াল এরিয়া, তারা হয়তো কলোনি থেকে বের হয়ে আসছেন, হয়তো না, তারা কলোনি থেকে বের হয়ে আসছেন, কিন্তু তারা তাদের সংবিধান মতে এখন পর্যন্ত কুইন মানে ব্রিটিশ রাজ পরিবারকে তাদের সেই কান্ট্রির বা তাদের সেই এরিয়ার প্রধান হিসেবে ধরে নেন। সেই ধরনের মোনার্কি, অর্থাৎ কনস্টিটিউশনালি আমার দেশে আমার কথা হচ্ছে ইলেকশন হচ্ছে, প্রেসিডেন্ট আমরা নির্বাচিত করছি, কিন্তু আমি কনস্টিটিউশনালি মেনে নিচ্ছি যে আমরা যেহেতু ব্রিটিশ কলোনি ছিলাম, সো আমার দেশের সাংবিধানিক মতে আমার দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে গিয়ে ব্রিটিশ রাজ পরিবার, এবং ব্রিটিশ রাজ পরিবারের ক্ষমতা যেহেতু কুইন এলিজাবেথ II এর হাতে, তিনি সাংবিধানিকভাবে আমার দেশের প্রধান। সো এই যে এরিয়া গুলোতে এটা চলছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কমনওয়েলথ রিলাম। আপনারা হয়তো খুব অবাক হয়েছিলেন যে অস্ট্রেলিয়া বা কানাডা, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম যে কালার করা ছিল, এবং আমি বলছিলাম যে কালার করা আছে দ্যাট মিন্স সেখানে কিন্তু মোনার্কি বা ডিক্টেটরশিপ চলছে। তো ওখানে আসলে ওই এরিয়া গুলো হচ্ছে কমনওয়েলথ রিলামের মধ্যে পড়ছে, কমনওয়েলথ। সো এইটার আন্ডারে আমার নিউজিল্যান্ড আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, বার্বাডোস, পাপুয়া নিউ গিনি, সলোমন আইল্যান্ডস, অর্থাৎ পলিনেশিয়ার যে আমি আইল্যান্ড গুলো চিনি, এগুলা হচ্ছে গ্রেট ব্রিটেন আমরা যেটাকে বলছি, হ্যাঁ, নর্দার্ন আয়ারল্যান্ড যেটাকে বলছি, এগুলো হচ্ছে গিয়ে এটার আন্ডারে পড়ছে। এবং এ সকল দেশের সাংবিধানিক মতে এখন পর্যন্ত সেই দেশের প্রধান হচ্ছেন কুইন এলিজাবেথ II। এন্ড এখানে যেটা হয় যে, অর্থাৎ সাংবিধানিক ভাবে যেহেতু রানী সেই দেশের সাংবিধানিক প্রধান, সুতরাং সংবিধানে তাকে কিছু ক্ষমতা দেওয়া হয় এবং বিশেষ কিছু সিদ্ধান্ত তার মতেই কিন্তু সেই সকল দেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে। তো কানাডায় যতই জাস্টিন ট্রুডো থাকুক, কানাডারও কিছু সংবিধান মতে কানাডারও কিছু সিদ্ধান্ত কিন্তু রানীর সিদ্ধান্তের উপর নির্ভর করে, রানী না চাইলে সেটা বাস্তবায়িত হবে না। হয়তো সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা খুবই সীমাবদ্ধ, এই জন্যই কনস্টিটিউশনাল বলছে, ইটস নট অ্যাবসলিউট মোনার্কি, কিন্তু তারপরও সে সিদ্ধান্ত কিন্তু রানীর সিদ্ধান্তই সর্বোত্তম, এরকম একটা বিষয় থাকে। সেম ফর অস্ট্রেলিয়াতে কিন্তু দেখবেন যে কুইন এলিজাবেথ মাঝে মধ্যে যায় বা ভ্যাকেশনে যায়, বিকজ এটা তার রাজ্য রাজ্য যেটাকে বলা যেতে পারে, হ্যাঁ। সো সেখানেও কিন্তু তার কিছুটা হলেও ক্ষমতা আছে। আচ্ছা, আমি হাবিবকে দেখছিলাম হ্যান্ড রেজ করেছিলেন, জি বলেন, আপনি কিছু ম্যাম, বলতে চাইলেন। ওদের হচ্ছে কি বলে, এটা ফার্স্ট ইন লাইনে আছে হচ্ছে যে মানে কুইনের ছেলে যেটা, হ্যাঁ। দেন আছে হচ্ছে ম্যাম, ওর সাকসেশন হচ্ছে ম্যাম ওই যে প্রিন্স উইলিয়াম, তারপরে যে যে ওর যে ওর যে প্রিন্স আছে না এখন ওদের, ওর নাম কি জানে, ও হচ্ছে ম্যাম থার্ড ইন লাইনে আছে মনার্কিতে সাকসেশনে। আচ্ছা, আমি বললাম না এখানে আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, মানে আমি একবার স্টাডি করতে যেয়ে প্রথমে এরকমই ছিলাম যে উইলিয়ামের পরে হ্যারির পরে হচ্ছে গিয়ে উইলিয়ামের ছেলে। পরবর্তীতে আবার দেখলাম কি, মানে এখানে আবার কিছু বিষয় থাকে যে রানীর আনুগত্য প্রকাশ করতে হবে রানীর প্রতি, বুঝতে পারছেন? রাজ পরিবারের প্রথা মেনে চলতে হবে। হ্যারি তো সেটা মানলো না। মেগান যাই হোক, সে তাকে নিয়ে বের হয়ে গেলেন। সো এখানে নিয়ে অনেক কথা আসলো। তো আমি এরপরে এগুলা নিয়ে আর স্টাডি করি না, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট কোনো পার্ট মনে হয়নি এটা জানার, তো এটা আমি জানি। সো এরপরে চলে আসি, তাহলে আমি কি বুঝাতে পারছি কমনওয়েলথ রিলামের বিষয়টা কি? সো আপনি হয়তো বলতে পারেন, ইয়েস, অস্ট্রেলিয়া এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সেখানে অবশ্যই ডেমোক্রেসি চলছে, ইলেকশন হচ্ছে, প্রপার ডেমোক্রেসি হয়তো প্র্যাকটিস করছে, কিন্তু ওদের সংবিধান যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন, কানাডার সংবিধান যখন অ্যানালাইসিস করতে যাবেন, দেখবেন যে সেখানে একটা জায়গায় যে রানী হচ্ছেন গিয়ে সর্বময় ক্ষমতার অধিকারী, রানী যেটা চাবেন সেখানে হচ্ছে সেটাই ঘটছে, এবং কিছু ক্ষেত্রে
সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রানীর, সেখানে আপনি তাকে চাইলেও তার উপর প্রভাব বিস্তার করতে পারবেন না। ওকে, এরপরে আসে হচ্ছে আদার্স ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মনার্কিস। এরপরে ইউরোপের যে কিছু কান্ট্রি আছে যেখানে যারা কিনা কিন্তু ব্রিটিশ কলোনির মধ্যে পড়েন না, কিন্তু সে সকল দেশেও সাংবিধানিক ভাবে ওই যে একইভাবে রাজ পরিবার আছে, যদিও সে সকল দেশে গণতন্ত্র চলছে, কিন্তু সাংবিধানিক ভাবে সেই রাজ পরিবার কিছুটা ক্ষেত্রে হলেও আপনার হচ্ছে গিয়ে ক্ষমতা মানে পাওয়ার প্র্যাকটিসের যে বিষয়টা আছে সেটা কিন্তু কিছুটা হলেও তারা সেটার করতে পারে। এই ধরনের কান্ট্রি গুলোকে আমরা আদার্স ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মনার্কির মধ্যে নিয়ে আসি, যেমন ডেনমার্কের কিংডম অফ ডেনমার্ক। এদের নামে যে আমি বলেছিলাম যে কনস্টিটিউশনাল মনার্কি থাকলে সেটার নাম সাধারণত ক্রাউন রিপাবলিক বা কিংডম এরকম নাম পাবেন। বেলজিয়ামের নাম কিন্তু কিংডম অফ বেলজিয়াম, তারপরে লুক্সেমবার্গ, তারপরে নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন। সুইডেনে তো সুইডেন না, আমি মোস্ট প্রবাবলি ডেনমার্কের বেলজিয়ামের হচ্ছে রাজপুত্র এন্ড ওটা নিয়ে কিছুদিন আগে পড়েছিলাম, ভালো লেগেছে পড়ে, তাদের রাজবংশের হিস্ট্রি গুলো পড়ে। তো এখন পর্যন্ত কিন্তু সেখানে রাজতন্ত্র আছে, আমি এটাই বলতে চাচ্ছি। এবং তাদেরও ক্ষমতা সীমাবদ্ধ, আমি বলছি না যে অনেক অ্যাবসলিউট পাওয়ার দেওয়া আছে, কিন্তু কিছুটা হলেও তাদের কিন্তু ক্ষমতা আছে, এবং সেটাই আদার্স ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মনার্কির মধ্যে পড়ছে। এরপরে চলে আসে ইসলামিক মনার্কিসে। তো তার আগে আমরা আবার একটু আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা দেখে আসি। এই ওয়ার্ল্ড ম্যাপটাতে আমরা যে গ্রিন যে কালার ম্যাম একদম, 1 আর 2টা আরেকবার করেন, ব্রিফ করে দেন, হ্যাঁ করব, একটু এই গোলায় যে যে ফেলতেছি দেখি। অ্যাবসলিউট গ্রিন কালার যেটাকে আমরা দেখছিলাম, এগুলাই হচ্ছে কি কমনওয়েলথ রিলামের মধ্যে পড়ছে। আর যখন সি গ্রিন কালারটা দেখবেন, এগুলো হচ্ছে কি আদার্স ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মোনার্কি যেটা সেটার মধ্যে পড়ছে। তো সরি, আমাকে হচ্ছে জুম থেকে, এটা খুব কমন বিষয়, আমার নেট প্রবলেম না, জুম থেকে আমি বের হয়ে গিয়েছিলাম বাই এনি কেস উইদাউট এনি রিজন। আচ্ছা, সো ছবিটাতে আবারও যাই। এখন তো শোনা যাচ্ছে আমাকে, না? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। গ্রিন কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে এটাই হচ্ছে গিয়ে কমনওয়েলথ রিল্যান্স যেটাকে আমি বলছি। আর যেটা হচ্ছে গিয়ে সি গ্রিন কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, যে ডেনমার্কও এর মধ্যে পড়ে, ডেনমার্ক অনেক বড়, গ্রিনল্যান্ড যেহেতু এটার অংশ। সি গ্রিন কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, এগুলো আবার হচ্ছে কি আদার্স কনস্টিটিউশনাল যে ইউরোপিয়ান যে মোনার্কি গুলো বলছিলাম সেটার মধ্যে পড়ে। আচ্ছা, দুইটার মধ্যে কনফিউজড হওয়ার কিছু নাই। যেটাকে আমরা কমনওয়েলথ রিলাম বলছি, কমনওয়েলথ রিলামে কনস্টিটিউশন ওয়াইজ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি হচ্ছে আপনার ওই কান্ট্রির সুপ্রিম পাওয়ার হোল্ড করে, ওই কান্ট্রির হেড। আর যারা ব্রিটিশ কলোনি ছিল না, এই ধরনের ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে, যেখানে হচ্ছে গিয়ে কিনা আপনার রাজতন্ত্র এখন পর্যন্ত আছে, এই যে কনস্টিটিউশনালি আপনার এখন পর্যন্ত সেই দেশে হেড হচ্ছে একজন কিং বা কুইন বা একটা রয়্যাল ফ্যামিলি, সাংবিধানিক ভাবে অ্যাবসলিউট হয়তো পাওয়ার তাদের হাতে নাই সেইভাবে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের ক্ষমতা আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার আদার্স ইউরোপিয়ান মোনার্কির মধ্যে তাদেরকে আমরা নিয়ে আসছি। আচ্ছা, এরপরে চলে যাই ইসলামিক মোনার্কি। ইসলামে কিছু স্পেসিফিক রুল থাকে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও একজন যেটাকে বলা যায় যে নেতা ছিলেন বা একজন সরকার প্রধান ছিলেন। তো উনার দেখানো আদর্শে চলার উদ্দেশ্যে যে মুসলিম কান্ট্রি গুলো গঠিত হয়েছে এবং সেই কান্ট্রিতে যে রাজতন্ত্র কায়েম হয়েছে, সেটাকে আমরা ইসলামিক মোনার্কিজের মধ্যে আনছি। আই এম সরি টু সে, যদিও আমরা বললাম যে আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলছি, সেই উদ্দেশ্যে ইসলামিক একটা কান্ট্রি তৈরি করেছি এবং সেখানে সেটা মানছি, তাহলে আসি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসবাব বলতে একটা মনে হয় পানির পাত্র ছিল, আর একটা পাত্র ছিল যে পাত্রে উনি খেতেন, একটা পাত্র, একটা আর পানির একটা পাত্র সেটাতে চাটাই পানি ছিল। খেতেন, আর একটা, হ্যাঁ, চাটাই, চাটাই না বলে বলা যেতে পারে। ম্যাম
ম্যাম ইনি তো নবী রাসূল ছিল, এনারটা বাদ দিয়ে স্যার ওমর রাদিয়াল্লাহু প্রাসাদ কিরম ছিল এটা তো জানেন। আসি আমি উনার খেলাফতদের কথাও বলবো, আমি উনার উনার এই কথা তো দিয়ে নবী রাসূল মানে এমনি উনারটা সাধারণ মনে মানুষের করেন হিসাবে। উনার এবং উনার পোশাক, মানে আমি একটা সময় না বসে চিন্তা করি, মানে মানে উনি ধরেন আমি চিন্তা করি আমি গোসল করলাম, গোসল করে যে আর মানে উনার কাছে একটার অধিক পোশাক থাকতো না। হ্যাঁ, আমি চিন্তা করি যে মানে আমি এই বেলায় খাবো, মানে এক বেলা খেয়ে পরের বেলায় কি খাবো সেটার চিন্তা তিনি পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে, যে আল্লাহ আল্লাহ যা দিবেন তাই খাবো, বিষয়টা এরকম। মানে অথচ এখন আমরা মাসের পর মাস খাবার স্টোর করে রাখি। এই আমাদের আদর্শ? এই আমরা মুসলিম? তাহলে মানে এই মুসলিম হয়ে আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আমাকে, আমি আমি অনেক কষ্টে আছি, আমার কষ্ট দূর করে দাও। আমি আমার নিজের কথা চিন্তা করছি, আমি অন্য কারোর কথা চিন্তা করি না। আমি চিন্তা ম্যাম করেছি ভালো পোশাকে আমরা আছি, যদি আমাকে শেষ করতে দেন, বলতে দেন, আমি আসছি, কথায় আসবো, সব প্রশ্ন নিব। আমি এই জন্য দেখবেন যে একটা করে টপিক শেষ করছে, কোশ্চেন নিচ্ছি। আমি আমার কথা দিয়ে চিন্তা করেছি। আমি চিন্তা করেছি আমি নিজেকে মুসলিম হিসেবে চিন্তা করি। কোন আদর্শ মানলাম আমি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাত মানলাম? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম মুসলিম হয়ে গেলাম, রোজা রাখলাম মুসলিম হয়ে গেলাম, দান করলাম মুসলিম হয়ে গেলাম? আরে আমি যদি দান করি, এই দান হতে হবে গোপন দান। আমি যদি যাকাত দেই, এটা হতে হবে গোপন। আমি যখনই মানুষকে দেখানোর উদ্দেশ্য করব, সাথে সাথে আমার শেষ, আমার প্রিয় শেষ, আমার শেষ, আমার মানে কি বলা যায়, আমার যে যেই উদ্দেশ্যটাই সফল হলো না। আচ্ছা আরো আসি, ওই যে বললাম খাবারের কথায় আসলাম। কি বলেছে, আমার আশেপাশে আমার যারা পাড়া প্রতিবেশী আছে, গরিব দুঃখী আছে, তাদেরকে দেখতে হবে। দেখছি? আসলে মেইন কথা যে দেখবো, যে আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও তো, আপনি আপনি তাদেরকে দান করলেন। বিষয়টা হচ্ছে গিয়ে আমি এটা খুব বড় ভালোভাবে ফিল করেছি। আমি দিলাম একটা ভালো পোশাক, আমি আমার প্রতিবেশীকে দিলাম, গরিব প্রতিবেশী আছে দিলাম তাকে। সে সেটা রাখে না, সে সেটাকে বিক্রি করে, তারও উদ্দেশ্য সব মানে হালাল না। আমি একবার হালাল নিয়াতে যে আমার একটা, আমি কাউকে খুব উইলিংলি হেল্প করতে চেয়েছি, একটা খুব দুস্থ পরিবারকে। আপনি জানেন আমি দুস্থ পরিবার খুঁজে পাইনি, কারণ যেই পরিবারকে দিতে যাব, মানে যেই উদ্দেশ্যে দিতে যাব, আমি দেখেছি তাদের তাকে যে আমি দিব তারই নিয়াত সহি না। ধরেন আমি সাপোজ আমি চিন্তা করেছি আমি একটা রিক্সা কিনে দিব একজনকে, তার চিন্তা হচ্ছে আমি রিক্সাটা কিনে দেবো, আমি রিক্সাটা কিনে দেওয়ার পর যেই পরিবারকে রিক্সা কিনে দেবো, রিক্সাটা কিনে দেওয়ার পর রিক্সাটা বিক্রি করে দিবে, দিয়ে যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে কিছুদিন চলবে, তারপরে আবার মানুষজনের কাছে যে হাত পাতবে। এই যদি উদ্দেশ্য হয় তাহলে তো হলো না। আচ্ছা, সো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যে চলার জন্য আমি বলছিলাম যে ইসলামিক কান্ট্রি গুলোর উদ্ভব। আমরা যদি আমরা যদি চার খলিফার কথা বলি, ওমর রাদিয়াল্লাহু আনহু, তার একটা পোশাক ছিল। তিনি একদিন, এটা তো ওই যে কাজী নজরুল ইসলামের কবিতায় আছে, সেখান থেকে আমি জেনেছি। আমার মা এই কবিতাটা খুব সুন্দর করে মাঝে মধ্যে আবৃত্তি করতেন এবং আমাদেরকে শোনাতেন ছোটবেলায়। তো এইরকম বলতো, একটি মাত্র পিরান ধুইয়া শুকায়নি বলে ওইটা ধরে উনি দাঁড়িয়ে আছেন রোদে, যে কাপড়টা শুকাবে তারপর উনি দরবারে যাবেন। দরবার মানে কোনো প্যালেস না, এই যে সৌদি আরবের বাদশাহ যার বিশাল প্যালেস, সোনা রূপা বাঁধানো প্যালেস, সোনা রূপা দিয়ে তৈরি করা প্যালেস, যেই প্যালেসে সে তার বিশাল হাবিবিদের নিয়ে থাকে, 80টা বিবি আরো কত হাবিবি, যাদেরকে নিয়ে উনি থাকছেন, লাক্সারি লাইফ লিড করছেন, এসি রুমে বসে থাকছেন। তারা এই মানে সৌদি আরবের এনভায়রনমেন্ট কতটা মানে কঠিন, কতটা গরম, এই জায়গায় আমি চিন্তা করি, এই জায়গায় তারা এইভাবে থাকতেন, এক জায়গা থেকে আর এক জায়গায় হেঁটে যেতেন। এবং মানে আমি না মানে পানি, এখন তো পানি কত সহজলভ্য, তখন তো পানিও অত সহজলভ্য ছিল না। আমি না এটাই খুঁজে পাই না যে মানে কোথায়, মানে আমরা যদি ওইভাবে ওই সময়ের সাথে কম্পেয়ার করি, নবী রাসূল মানে ওনাদের দেখানো পথ, ওনাদের খেলাফতদের বা সাহাবারা যেভাবে চলেছেন সেই পথও যদি আমি চিন্তা করি, তার
হাজার হাজার মাইলের মধ্যে আমরা পড়ি না তাদের দেখানো পথে। এটাই হচ্ছে কথা। তো সেখানে আমি কিভাবে আল্লাহর কাছে এক্সপেক্ট করি যে আল্লাহ আমাকে মনে শান্তি দিবে, আমাকে আহ আমার দোয়া কবুল করবে, আমাকে যে এত ভালো রেখেছে, মানে এই শুকরিয়া আদায় করতে করতেই তো আমার সারা জীবন চলে যাওয়ার কথা। এরপরেও আমরা দুঃখ পাই, এরপরেও আমরা বলি ভালো নাই, হচ্ছে না, এটা নাই সেটা নাই, আল্লাহ এটা দাও সেটা দাও, ভালো রাখো। আহ মেন কথা হচ্ছে যে মানুষ আমাদের চাহিদা বেড়ে গেছে আসলে। কারণ দাউদ আলাইসাল্লামও কিন্তু একজন রাজা ছিলেন এবং নবী ছিলেন, আর সুলাইমান আলাইসাল্লাম ছিলেন সমগ্র পৃথিবীর শাসক আর নবী হুম দুইটাই। হুম হুম তারা কিন্তু দুইজনই মোটামুটি একটু বিলাসবহুল জীবন যাপন করছেন। পরে একটা সময় যদিও শয়তান আল্লাহর কাছে বলছিল যে দাউদ আলাইসাল্লাম হচ্ছে আপনি তাকে এত বিলাসিতে রাখছেন, তাই সে তো আপনার করবেই, প্রার্থনা করবেই, আমাকে কিছু ক্ষমতা দেন, আমি দেখি তার উপরে টেস্ট করে যে সে কতটুকু আপনার প্রতি কৃতজ্ঞ। তখন ওই যে শয়তান ওরকম একটা দিছিল দাউদ আলাইসাল্লামের পরে, আস্তে আস্তে সব চলে গেল, এটা একটা হিসাব করে ওনারা দুইজনই একটা মানে আহ, ভালো লাইফ লিড করছেন ওনাদের লাইফে। সো পরে আবার টেস্ট করার জন্য আল্লাহ তাআলা তাদের থেকে ওই জিনিসগুলো নিয়ে গেছে, আবার পরীক্ষা শেষে আবার তাদেরকে ফেরত দিছে। আর আমাদের নবীজির বিষয় হচ্ছে নবীজি কিন্তু খুব ভালো তাজির ছিলেন, মানে ব্যবসায়ী ছিলেন। সো উনি দেখা যাচ্ছে যে উনার নিজের যা দরকার ছিল, মানে প্রয়োজন ছিল, এর বাইরে উনি আর কোনো খরচ করতেন না এবং বাকি যা থাকতো দিয়ে দিতেন। তাই উনার আসলে মানে এটা হচ্ছে একটা ব্যক্তির উপর যে উনি আসলে কিভাবে তার জীবনযাপন করবে। এখন নবীজি আমাদের এত সাধারণ জীবনযাপন করছেন হচ্ছে কেন, কারণ উনি হচ্ছেন আমাদের সকলের শিক্ষক। সো উনি যদি বিলাসবহুল জীবন করতেন বা পালন করতেন, ওটা কিন্তু সুন্নত হয়ে যেত, যেটা আমাদের জন্য কিন্তু সর্বস্তরের লোকের জন্য কিন্তু কঠিন হয়ে যেত। তো এখানে কিছু কিছু বিষয় আছে, কিন্তু একেবারে যখন খেলাফতটা ধ্বংস হয়ে গেল, দেন খেলাফত ধ্বংসের পরে খেলাফতটা যখন আবার শুরু হইলো, এই আহ কাই কাবিলা বলেন, হিস্ট্রি যদি পড়েন, আমি যদি ইদানিং একটা সিরিয়াল দেখা শুরু করছি, বাট সিরিয়ালের আগে তাদের সম্পর্কে আমি বই পড়া শুরু করছি, এবং একটা দেখলাম তখন একজন পীর ছিলেন, উনি অনেক জ্ঞানী ছিলেন। সো ইবনে আরবি, আমি ওনার সম্পর্কে ইদানিং পড়া শুরু করছি। সো উনি অনেকগুলা এরকম ঘটনা বলছে, ওনার অনেকগুলো বই আছে, তৎকালীন অনেক এখান থেকে অনেক নলেজ নেওয়া যায়। সো ওই টাইমে লোকজনের ভিতরে এত বিলাসিতা ছিল না, কিন্তু বিলাসিতাটা আসলো কখন, যখন আমাদের নিড বেড়ে গেল, যখন আমাদের আস্তে আস্তে আমাদের ভিতরে শয়তানের প্রলোভন দেওয়া শুরু হলো, আমাদের ইমান আস্তে আস্তে ক্ষয় হইতে শুরু করলো, তখনই আমরা চেঞ্জ হয়ে গেল। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ যে আমাদের যত ইমান ক্ষয় হচ্ছে, আমরা বিলাসিতার দিকে তত ঝুঁকছি এখানে। এটা মানে আর এর চেয়ে বেশি আর কিছুই না। হুম আমি নিজে অনেক কিছু জানলাম, বা ওই যে বললাম না, তাদের থেকে আমি অনেক কিছু শিখি বা শুনতে ভালো লাগে। তো বিষয়টা অনেকটা এরকমই, মানে আপনার সাথে আমি সাথে সাথে ইকোনমিক্স একটা থিওরি মানে ফেললাম, ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই, একটা থিওরি আছে এক্স্যাক্টলি, আমার। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আমাদের ডিমান্ড বেড়ে গেছে, সো সাপ্লাই বাড়ছে। হ্যাঁ, তো সাপ্লাই বাড়ার আমরা জন্য এই যে অরাজকতা দিন সাপ্লাই বাড়াতে তো এমনি এমনি অলস হয়ে বাড়াইতে যাচ্ছি। পারবো না, সাপ্লাই আমরা তো আর দিন এমনি দিন, এমনি বাড়াতে হ্যাঁ পারবো হ্যাঁ না, সেটাই। তখন আমরা অরাজকতা সৃষ্টি হচ্ছে। সেটাই ম্যাম, আমরা দিন দিন অলস হয়ে যাচ্ছি, নতুন বিজনেসের পথ ডেভেলপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো টেকনোলজি আমাদের অলস করে দিতেছে, তো না, বিলাসিতাটা অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বলতে গেলে ম্যাম ম্যাম একটু আগে যে বললেন, ওই যে ফাহান ভাইয়া যেটা বললেন এটার সাথে মিল রেখে আই গেস অনেকে হোসে মুহেকিকে চিনেন। উনি হচ্ছে উরুগুয়ের প্রেসিডেন্ট ছিল। উনি না অ্যাকচুয়ালি মুসলিম ছিল না, বাট টোটালি উনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথাদর্শটা ছিল ওইটা তিনি তিনি হচ্ছে ফলো করতেন। ওনার যেই $12,000 মতো ওনার মান্থলি যেই গভর্নমেন্ট থেকে স্যালারিটা দেওয়া হতো, মাত্র $755 মতো উনি নিজের কাছে রেখে, মানে নিজের খরচের জন্য রেখে, বাদ বাকি পুরোটাই মানে দেশের বিভিন্ন কাজে, এতিমখানা মানে তাদের দেশের ওইখানে বিভিন্ন রাষ্ট্রীয় কার্যে ব্যয় করে দিত। এন্ড এই $755 মধ্যে সে ওইটাও হচ্ছে গরিবের যতটা পারে পারতপক্ষে সেবা করার ট্রাই করতো। আর নিজে হচ্ছে তার সম্পদের মধ্যে বলতে তার একটা মানে শখ করে কিনা গাড়ি ছিল, $1,800 দিয়ে সম্ভবত। সো ম্যাম, দেখা গেল যে ভাইয়া যেটা বলেন যে ফার্ন ভাইয়া, যে অ্যাকচুয়ালি টেকনোলজি আসার পর আমরা হচ্ছে গা ভাসিয়ে দিচ্ছি, তো উনিও কিন্তু টেকনোলজির সময় জীবিত এখনো আছেন।
বাট কাইন্ড অফ উনি কিন্তু ওনার মতাদর্শটা এখনো ফলো করতেছে। সো এই যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সবার বিষয়টা। পার্সোনাল আমরা তো আর মানে ধরে রাখতেছি না, এক এক মানুষ এক এক রকম হয়ে জি যেতেছে, জি জি তাদের লাইফস্টাইল এক সেটাই। এক সো রকম। এটা হচ্ছে সমস্যা হচ্ছে এই পার্সোনালিটির জায়গায়। উপর যে হ্যাঁ, কে ধরে ব্যক্তিত্বের রাখতে উপর। পারতেছে আর কে পারতেছে না। মানুষের রুচিবোধের উপরে অনেক কিছু নির্ভর করে আসলে। যেমন একবার নবীজি খেতে বসছিলেন, তো আহ খাবারের মধ্যে একজন একটা গুইসাপ হয়তো বা রান্না করে দিয়েছিলেন। তো তখন উনি অন্য জায়গায় গেছিলেন দাওয়াতে। তো সাহাবারা অনেকে খাইছে কিন্তু নবীজি খায় তো ভাই তখন এটা জিজ্ঞেস দুই করলো। শট না ভাই, এটা সাইবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, খরগোশ। গুইসাপটা তো মনে হয় একবারে বাদ দিয়েছিল, হ্যাঁ খরগোশ ছিল। তো নবীজি, দুই শটটা হারাম, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ মানে গুইসাপ, খাওয়া যায় ঠান্ডা। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খরগোশ ছিল, সরি। সো খরগোশ না, তখন খরগোশ না, দুই শটের মতোই দেখতে, কিন্তু সাইবার মানে সেম সেম দুই শটের মতোই দেখতে, কিন্তু দুই শট না। না না, আমি কয়েক জায়গায় খরগোশ করছিলাম। যাই হোক, যেটাই হোক, মানে উনি সাহাবিদের ডগ বলে, আরবিতে খেতে ডগ বলা বলছেন, হয়, ডগ। খেতে বলছেন কিন্তু উনি খায় না। সো এটা হচ্ছে কেন খায় না, কারণ ওনার রুচিতে হয়নি, কারণ এখন একজন ব্যক্তি রুচিতে নাই আসতে পারে। সো এখানে রুচিবোধের অনেক বিষয় আছে। সেটা লাইক এক একজনের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এক এক রকম হলে এক এক রকম। যে যেভাবে হচ্ছে তার নিজেকে পরিচালনা করতে পছন্দ করেন। ফর এক্সাম্পল ধরেন আপনি হচ্ছে ফাস্ট ফুড আইটেম পছন্দ করেন, বাট আমি ভর্তাতেই খুশি। সো এটা তো আপনার রুচি আমি চেঞ্জ করতে পারবো না, আপনি আমার রুচি চেঞ্জ করতে পারবেন না, জিনিসটা অনেকটা ওরকম, এক্স্যাক্টলি। রাইট? হ্যাঁ হ্যাঁ। মাঝখান দিয়ে কি ম্যামের নেট সমস্যা নাকি ম্যাম চুপ হয়ে না গেছে? না, আমি আপনাদের কথা শুনছি, ইন্টারাপ্ট করার তো কিছু কারণ নেই। আমি ফারহানের কথাটাও শেষ হয়নি, ওই জন্য ওয়েট করছি। না ম্যাম, শেষ, বলেন। আচ্ছা, সো এটাই বললাম যে এইটা মানার জন্যই যেই ধরনের মুসলিম কান্ট্রি গুলোর আসলে ক্রিয়েট হয়, সেটাই আসলে আমরা ইসলামিক মোনার্কিজ এর মধ্যে নিয়ে আসছি। ইসলামিক মোনার্কিজ আমরা ছিলাম, তো ওইটাই ইসলামিক মোনার্কিজটা বলছিলাম। তো সেখানে আমরা আসলে ইসলামিক মোনার্কিজটা নিয়ে আসি। তো সেখানে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখি যে এই ধরনের ইসলামিক মোনার্কির মধ্যে যে কান্ট্রি গুলো আছে, যে ব্রুনাই, দারুস সালাম একটু আগে আমি বলছিলাম, এটা কিন্তু আবার ভেবে না মিডল ইস্টে, এটা কিন্তু ইস্ট এশিয়াতে। দেন আছে হচ্ছে গিয়ে স্টেট অফ কুয়েত, মালয়েশিয়া, কিংডম অফ মরক্কো, সুলতানাত অফ ওমান, দেন কাতার, কাতারের ফুল নেম হচ্ছে স্টেট অফ কাতার, কিংডম অফ সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস। তো এগুলো হচ্ছে গিয়ে আহ আমরা যে আহ, এই ধরনের দেশ, যে দেশগুলোর নামগুলো আমি বললাম, এই দেশগুলোতে কিন্তু কোনো সরকার ব্যবস্থা নেই। এই দেশগুলোতে ইসলামিক আদর্শ মেনে চলবে এরকম এক ধরনের রয়্যাল ফ্যামিলি আছে, তারা সেই দেশটাকে ইসলামিক আদর্শ মতে চালাচ্ছে। এবং যদি আমরা এতক্ষণ পর্যন্ত এই ধরনের মোনার্কি গুলো সম্পর্কে পড়ে আসলাম, কনস্টিটিউশনাল মোনার্কি ছিল সেগুলো, যেটা আমরা কমনওয়েলথ রিলাম বলেছি বা আদার্স ইউরোপিয়ান মোনার্কিস বলেছি, কিন্তু এই ইসলামিক মোনার্কিস যে কান্ট্রি গুলোতে চলছে, এগুলোই আসলে অ্যাবসোলুট মোনার্কি। আমি যেটাকে বলছিলাম যে সরাসরি একটা রয়্যাল ফ্যামিলি কন্ট্রোল করছে, কোনো প্রকার কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেখানে নাই, পলিটিক্যাল মানে কোনো রাজনৈতিক শাসন সেখানে নাই। এই ইসলামিক কান্ট্রি গুলোতে আপনারা, ইসলামিক মোনার্কিস যে কান্ট্রি গুলোতে চলছে সেখানে আপনারা এটা পাবেন, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে আদার্স এশিয়ান, যে ইস্ট এশিয়ান যে কনস্টিটিউশনাল মোনার্কি আছে। আবার বলছি এটা কনস্টিটিউশনাল মোনার্কি, অর্থাৎ এটা অ্যাবসলিউট না। অর্থাৎ এখানে এশিয়ার কিছু, ইস্ট এশিয়ার কিছু কান্ট্রিতে আমরা আবারও সাংবিধানিক ভাবে কিছু রাজ পরিবার পাবো, যারা কমনওয়েলথ রিলামের মধ্যেও পড়ছে না। তারা সেই দেশগুলোতে হচ্ছে কি শাসন করছে, সাংবিধানিক ভাবে তাদের ক্ষমতাটা দেওয়া আছে। বর্তমান কালে থাইল্যান্ডকে যদিও বলা হচ্ছে যে কনস্টিটিউশনাল মোনার্কির মধ্যে পড়ছে, কিন্তু থাইল্যান্ডে এইটার সংবিধানে কিছুটা চেঞ্জেস এনে রাজাকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হচ্ছে, তার ফলে হচ্ছে গিয়ে যে কোনো সময় সে সরকার প্রধানকে চেঞ্জ করে ফেলতে পারেন বা এরকম ধরনের ক্ষমতা সে রাখেন, এরকম একটা বিষয় আসে। তো এই ধরনের কনস্টিটিউশনাল এশিয়ান কনস্টিটিউশনাল মোনার্কিস কান্ট্রির মধ্যে আছে হচ্ছে গিয়ে কিংডম অফ ভুটান। ভুটানে খুব সুন্দর ভাবে কনস্টিটিউশনাল মোনার্কিটাকে মেনটেন করা আছে। ভুটানের রাজা, যেটাকে বলা যায় যে অনেক ভালো, আমি আই মাস্ট সে খুব ভালো, এবং সেখানে খুব সুন্দর ভাবে আহ মনের মানে রাজতন্ত্র এবং একই সাথে গণতন্ত্রটা চলছে। তারপরে ক্যাম্বোডিয়া,
ক্যাম্বোডিয়ার অবস্থান হচ্ছে গিয়ে আপনার ফিলিপিন্স ওইদিকে, মানে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ ফিলিপিন্স ক্যাম্বোডিয়া এদিকে যাব যদি আল্লাহ সুযোগ দেন। জাপানে আছে, দেন কিংডম অফ থাইল্যান্ড। এই বেল্ট গুলোতে কিন্তু কনস্টিটিউশনাল মনার্কিটা চলছে, মানে ওই যে ইস্ট এশিয়ার যে বেল্টটা আমরা বুঝি সেই বেল্টটা চলছে। এছাড়া কিছু ডিফারেন্ট টাইপস অফ মনার্কিজ আছে যেটা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে আছে, যেটাতে আমি হচ্ছে গিয়ে কোনোভাবে এটাকে কোনো অন্য ধরনের যতগুলো মনার্কি সম্পর্কে আলোচনা করেছিলাম কোনোটার সাথে একে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। সেটার মধ্যে পরে হচ্ছে গিয়ে আপনার ভ্যাটিকান সিটির কথা আমি আনবো। হ্যাঁ, ভ্যাটিকান সিটির কথা আসতে পারে। সো এই ধরনের কান্ট্রি গুলোতে দেখা যাচ্ছে যে আফ্রিকার কিছু কান্ট্রি আছে, আমি এই ধরনের কান্ট্রি গুলোতে দেখেছি যে এদের এদের এইসব দেশে অ্যাবসলিউট মনার্কি চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে একজন ধর্মীয় গুরু সেই দেশের প্রধান, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে ধরেন অন্য একটা দেশের ধর্মীয় গুরু বা অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধান সেই দেশের প্রধান, যেমন যে লিসেথো যেটা, সেটাতে হচ্ছে এই দেশটাকে মেইনলি কন্ট্রোল করে সাউথ আফ্রিকা। সো সাউথ আফ্রিকাতে যা হবে লিসেথোতে তাই হবে, তাদের নিজেদের কোনো রাজা বা এরকম কিছু নেই। এরকম ঘটনাগুলো অনেকটা এরকম। সো এরকম ডিফারেন্ট টাইপ অফ মোনার্কি যেই ধরনের কান্ট্রি গুলোতে, এগুলাকে আমরা আদার্স মোনার্কির মধ্যে নিয়ে আসছি। তো এদের সিস্টেম গুলো একটু ডিফারেন্ট। সো ফাইনালি আমরা যদি দেখি তাহলে আমরা এইভাবেই বলতে পারি যে এই যে কালারফুল এরিয়া গুলো দেখতে পাচ্ছি এই সবগুলো এরিয়াতে মোনার্কি বা মোনার্কির নামে ডিক্টেটরশিপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনাদের কিছু কাজ দিব, আমরা মোনার্কি সম্পর্কে কিছু আইডিয়া নিলাম বা ডিক্টেটরশিপ নিয়েও আইডিয়া নিলাম। নেক্সট ক্লাসে আপনাদের ওপেন একটা ডিসকাশন শুরু হবে। প্রথমে আমি নেক্সট পার্টটাতে আজকে আর যাব না। সে ওপেন ডিসকাশনে আপনাদের কাছ থেকে আমি জানতে চাবো, মানে এই যে একনায়কতন্ত্রের কথা বলছি বা রাজতন্ত্রের কথা বলছি, এটা সম্পর্কে আপনার মতামত কি? অর্থাৎ আপনি কি এটাকে সাপোর্ট করেন কিনা, বা আপনি কি মনে করেন কিনা যে একনায়কতন্ত্রের দরকার আছে বা গণতন্ত্রের সরি বা রাজতন্ত্রের দরকার আছে, বা আপনার মনেও হতেও পারে মতামতটা বলতে এটা পজিটিভ নেগেটিভ বোথ মতামত আসতে পারে যে না আমি মনে করি ম্যাডাম ডিক্টেটরশিপের দরকার নাই বা মনার্কির দরকার নাই। দরকার না হলে নাই, কেন নাই সেটার একটা যথাযোগ্য কারণ দর্শাবেন, এবং এটা আমি র্যান্ডম বেসিসে যাব। আমার যদি মনে হয় আমি সেখানে শাহাদাতকে জিজ্ঞাসা করব, আমার যদি মনে হয় আমি আমিনুলকে জিজ্ঞাসা করব, আমার যদি মনে হয় আমি বিপুলকে জিজ্ঞাসা করব, এটা আমি র্যান্ডম বেসিসে স্টুডেন্টদের কাছে জানতে যাব। এটার জন্য আপনাদের যেটা করতে হবে একটু নিজের সাথে নিজে বোঝাপড়া বা একটু স্টাডি করা, একটু গুগল করে দেখি কি বলে রাজতন্ত্রের বিষয়ে, বা আরো একটু যদি বেটার ওয়ে হয় তাহলে হচ্ছে গুগলে না যে মানে গুগল থেকে হিস্ট্রিটা একটু পড়ে দেখি, যে যে কোনো একটা রাজবংশের হিস্ট্রি কিছুটা একটু গো থ্রু করা। থাইল্যান্ড নিয়ে যেমন আমি বললাম যে থাইল্যান্ডে এখন ঝামেলা হচ্ছে, একটু গো থ্রু করে দেখি না থাইল্যান্ডে কি সমস্যাটা হচ্ছে, একটু গো থ্রু করে একটু, বা আমরা ঠিক আছে আমরা মুসলিম ওসমানিয়া সালতানাত নিয়েই পড়ি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে পড়ি, খেলাফায়ে রাশিদিনদের আদর্শ নিয়ে একটু পড়ে দেখি যে কি বলছে। সেটাও তো আমি বলতে পারি কাইন্ড অফ মনার্কি, তাই না? তো সেই মনার্কিটা কিভাবে চলছিল? সেখানে তো কোনো ইলেকশন প্রসেস ছিল না, ছিল কি? তারপরেও কি জনগণের অসন্তোষ ছিল সেখানে? তো সেটা কিভাবে চলছে একটু জেনে দেখি তো। তো এই জায়গাগুলো একটু স্টাডি করতে বলবো, করে আমরা নেক্সট ক্লাসে আমরা তাদের মতামতটা শুনবো, তারপরে হচ্ছে গেমে আসবো। ঠিক আছে? ম্যাম জি। তাহলে এই যে স্লাইডটা আছে ওটা শেয়ার করে দিন। না, স্লাইডটা শেয়ার করব না, স্লাইডটা শেয়ার করলে সমস্যা অন্য জায়গায়। ম্যাম আসলে আমি মাঝখান দিয়ে যে 2 নাম্বার 3 নাম্বার ও মোনার্কিটা আছে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওইটা হয়তো দেবেন। স্লাইড শেয়ার করলে যেটা হবে কি, এখানে তো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আরো কিছু বিষয় টিষয় আমি আলোচনা করেছি না, ওখান থেকে বলা শুরু করবেন। কিন্তু আমি যাচ্ছি আপনার রিয়েলাইজেশনটা কি, এইবার বুঝাতে পেরেছি? জি ম্যাম। মানে আপনারা যথেষ্ট বড়, মানে অ্যাডাল্ট যেটাকে আমরা বলি, নিজস্ব চিন্তা চেতনা আছে না, আপনার চিন্তা চেতনাটা জানতে চাচ্ছি, আর জি কিছু ম্যাম। না। সেটা ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে, যে যেমন একটু আগে কে জানে বলছেন মানে আপনি চুপ হয়ে গেছেন, আপনি কি ডিসকানেক্টেড? না, আমি আপনার
চিন্তা ভাবনাটা বোঝার চেষ্টা করছিলাম যে যেটা বলছে এটা কতটুকু ডেপনেস আছে, ডেপনেসও না, ওর থট যেটা সেটা আসলে আসলে কি বিষয়টা কি বুঝি, শুনি, জানার তো শেষ নাই। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আরো যদি স্পেসিফিকলি আসে, হ্যাঁ আপনার কাছ থেকে আমি জানতে চাই, সেটা জেনে আমাকে জানান। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এই বিষয়ে আমাদের কি হবে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ঠিক আছে, সবাই তাহলে আসসালামু ভালো থাকবেন। হ্যাঁ, আলাইকুম। ফারহান বলেন। হ্যালো ম্যাম। ম্যাম ওই যে একজন আমি ভুলে বলছিলাম তখন গুইসাপের বিষয়টা, আসলে ওটা গুইসাপ হবে না, ওটা হচ্ছে দব বা সান্ডা, যেটা দেখতে গুইসাপের মতো কিন্তু অ্যাকচুয়ালি গুইসাপ না। আচ্ছা ওইটা খাওয়া হচ্ছে হালাল, বাট ম্যাম যদি কারো ক্লাসে একটু রুচিতে লেট বাদে। করে জয়েন করার কারণে ম্যাম প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি চ্যাট বক্স চেক করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম ম্যাম